আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। মানুষ কি কাউকে সাথে গালি দেয়? ইচ্ছাকৃত ভাবে গালি দেয়? আমি যে গালি দেই, ইচ্ছা করে গালি দেই, গালি দেওয়ার মতো কাজ করে বিধায় গালি দেই। কতগুলা মাতাল অথর্ব অর্বাচীনকে নিয়ে এই সরকার পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ টেপা তারেক যে সরকার পরিচালনা করছে, এই সরকারের মধ্যে যারা আছে এদের অধিকাংশ মাতাল, অর্বাচীন, নির্বোধ, বোকা। কিভাবে প্রমাণ দেই? প্রমাণ দিলে তো বুঝবেন নাকি? দেখেন, আগামীকাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, এই ক্লাবের উদ্যোগে আয়োজিত একটা প্রেস কনফারেন্সে বক্তব্য দেবেন। প্রথমে শোনা যাচ্ছিল উনি ভিডিও লাইভে আসবেন, বাট পরবর্তীতে আমরা শুনেছি উনি ভিডিও লাইভে আসবেন না, উনি সরাসরি যুক্ত থাকবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। সেখানে ভারতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক সকল গণমাধ্যম এবং সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট যে ক্লাব, সেই ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। সজীব ওয়াজেদ জয় থাকবেন, মহিবুল হাসান চৌধুরী নোভেল থাকবেন, সাকিব আল হাসান থাকবেন, আমিনুল হক পলাশ থাকবেন, আরো অনেকেই থাকবেন। একাধিক ব্যক্তিবর্গ সেখানে থাকবেন, ওনারাও বক্তব্য রাখবেন। এখন শেখ হাসিনা যাতে ভারতে বসে বক্তব্য দিতে না পারে, এই নিয়ে বর্তমান সরকার, ইভেন বিগত ইউনূস সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। তার নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বর্তমান সরকারের কাছে আর্জি জানিয়েছে যে শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করতে না পারে। আচ্ছা, বিএনপি, জামাত কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের চাহিদা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝোলাবে, তাই তো? এবং তারা চেয়েছিল শেখ হাসিনা যাতে সর্বোচ্চ শাস্তি পায়। তারা ভেবেছিল শেখ হাসিনা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না, শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে, বলেছে না? এখন উনি যখন নিজে থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন, তখন এই অর্বাচীনরা, এই গর্ধপরা, এই নির্বোধরা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি একটা ভয় প্রদর্শন করা হচ্ছে যে আপনি আইসেন না, আসলে কিন্তু ফাঁসি দিয়ে দেব। আরে বেটা, তোদের কেন, তোদের যারা অভিভাবক, তোদের যারা প্রভু, তোরা যাদের দাস, তারাই তো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রকার কঠিন সিদ্ধান্ত নিতে 101 বার চিন্তা করে। কারণ শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের নেতা নন, উনি দক্ষিণ এশিয়ার অত্যন্ত প্রভাবশালী নেতা। দেখিস নাই ক্ষমতায় থাকাকালীন সময়ে কিভাবে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে একসাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের অর্থনীতি কোথায় নিয়ে ঠেকিয়েছেন? $80 বিলিয়ন অর্থনীতিকে $460 বিলিয়ন পৌঁছে দিয়েছেন। এইটা কি তোদের টেপা তারেক কখনো স্বপ্নে দেখে পারবে? টেপা তারেক বলে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ, অথচ বাংলাদেশে 1 পয়সার বিদেশি বিনিয়োগ নাই। কিন্তু কথা বলার সময় লম্বা লম্বা লেকচার। বাংলাদেশের মানুষ খাইতে পারে না, গ্যাস নাই, তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, অকটেন নাই, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলাদেশের অবস্থা জঘন্য বানিয়েছে। এরপরেও এদের লেকচার কমে না, এদের নোংরামি কমে না। তো এই সরকার যে কতগুলো অথর্ব, মূর্খ এবং অর্বাচীন নির্বোধদের নিয়ে পরিচালিত হচ্ছে, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আসেন বিএনপির লো আইকিউ সম্পন্ন বুদ্ধিজীবী শাহেদ আলম, যাকে সবাই বিরিয়ানি আলম বলে ডাকে। বিরিয়ানি আলম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ফটোকার্ড শেয়ার করে সেখানে লিখেছে, শেখ হাসিনা অনলাইনে রেকর্ডেড বক্তৃতা দেবে, চেহারা দর্শন হবে না। শেখ হাসিনা কার্যত গৃহবন্দী, আর কোন কোন ভাবে বললে আপনারা বিশ্বাস করিবেন না। আচ্ছা, বিরিয়ানি আলমের কথা মানলাম, শেখ হাসিনা গৃহবন্দী। শেখ হাসিনা গৃহবন্দী থেকে কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন? রয়টার্সের মতো গণমাধ্যম কোনো গৃহবন্দী নেতার সাক্ষাৎকারে নেবে? নিউ ইয়র্ক টাইমস সাক্ষাৎকারে নেবে? আল জাজিরা সাক্ষাৎকারে নেবে? এদের মতো অথর্ব একটা সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, তাহলে বুঝেন সেই সরকারের অবস্থা কেমন। অবশ্য যে সরকারের প্রধানমন্ত্রী 8 পাস, যেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রথম সারির গান্ডু, যেই সরকারের তথ্য উপদেষ্টা একটা কষা বীরের দোকানদার জায়েদ, যেই সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল হক নূরের মতো বিকাশ ধান্দাবাজ, যেই সরকারের রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সহকারী বিকাশ রাশিদের মতো মূর্খ, সেই সরকারের বুদ্ধিজীবী শাহেদ আলম সেদিক থেকে অনেকটা এগিয়ে আছে। শাহেদ আলম বলে কি, এইসব নোংরামি বাদ দিয়ে ওই যে বাংলাদেশ টেলিভিশনের ডিজি হওয়ার স্বপ্ন দেখছো, ওইটা বাদ দিয়ে বউ বাচ্চার কাছে চলে যাও, কারণ তোমাদের সময় বেশি নাই। আমার কথা রেকর্ড করে রাখো, তোমরা 6 মাসের বেশি সময় পাবা না। এর আগে তোমাদেরকে বাংলাদেশের মানুষ নেরিক মতো পিটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, আর তোমরা পালানোর কোনো পথ পাবা না। বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, অন্যথায় লাল দালানের ভেতরে ঢুকতে হবে। বুঝো নাই? লাল দালান কি? জেল, জেলখানা। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তোমাদের সবাইকে জেলের মধ্যে ঢুকতে হবে। শেখ হাসিনা ভারতে
বক্তব্য দিতে পারবে না, এটা নিয়ে তাদের মারাত্মক সমস্যা। তারা বক্তব্য দিতে দেবে না। তারা ভারত সরকারের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ করেছে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, কি জানি নাম, একটা গান্ডু, নামটা মনে নাই, বলেছে শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান। দীনেশ ত্রিবেদী ভারত থেকে চলে আসার পর হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তে সাক্ষাৎ করে একথা বলেছে। এরপর কশা জায়েদ আজকে বলেছে শেখ হাসিনাকে ধরে বেঁধে ফিরিয়ে আনতে চাই, বঙ্গবন্ধু কন্যা নিজেই আসবেন, এবং উনি আসলে তোরা কোথায় পালাবি সে চিন্তা কর। আরো বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালত অবমাননা করা হবে, কেউ যদি প্রচার করে ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, কশা জায়েদ পররাষ্ট্র উপদেষ্টা, কশা জায়েদ হলো তথ্য উপদেষ্টা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন, শ্যামা ওবায়দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এরা প্রত্যেকেই বলেছে না ভারত সরকারকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে যাতে তারা শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করে, কিংবা শেখ হাসিনা ভারতে বসে যাতে কোনো প্রকার বক্তব্য দিতে না পারেন। এরা কিন্তু ভেবেছিল 5 আগস্ট অর্থাৎ আগামীকাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো বক্তব্য দেবেন না, এটা একটা গুজব রটিয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা ফটো কার্ড দিয়ে, বলেছে না। এর ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন, একদম টেপা তারেককে এবং টেপা তারেকের যতগুলা ছাগল পাগল আছে এদেরকে একদম মুখে ঝামা ঘষে দিয়েছে, একদম মুখে ঢুকিয়ে দিয়েছে। কি বলেছেন দেখবেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা দিল্লিতে বসে বক্তব্য দিচ্ছেন, তাতে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এটা সত্যি কথা। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতের অতিথির মর্যাদায় আছেন, উনি প্রধানমন্ত্রীত্বের সম্মানে সেখানে আছেন, উনাকে ভারত সরকারের ইতিহাসের সর্বোচ্চ প্রটোকল দেওয়া হচ্ছে। ভারতেও তো মৌলবাদী জঙ্গি জিহাদি গোষ্ঠী আছে, তাই না? রণধীর জয়সওয়াল তার এই কথার ব্যাখ্যা দিয়েছেন কি জানেন? এই যে আগামীকালকের আয়োজন, এই আয়োজনটা করতেছে ভারতের একটা বেসরকারি সংস্থা, এবং সেই সংস্থার সাথে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকারের কোনো প্রকার সম্পর্ক নাই, সুতরাং তারা এটা নিয়ে কোনো কথা বলতে পারে না। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে যে যার মতো খুশি বক্তব্য দিতে পারে, বক্তব্য প্রচার করতে পারে, তাদের সংসদে সকাল বিকাল ঝগড়া হয়, কিন্তু দেশের প্রশ্নে তারা সবসময় এক থাকে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ভারতবর্ষ জানে। তোদের মতো রাজাকারের বাচ্চা, বিহারির বাচ্চা, গর্ধবদের জানার প্রয়োজন নাই। রণধীর জয়সওয়াল কয়েক ঘন্টার ব্যবধানে বলে দিয়েছেন ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন, এটা ভারত সরকারের দেখার বিষয় না, ভারত সরকার এখানে সম্পৃক্ত না। যেই প্রতিষ্ঠান এই বক্তব্যের কিংবা এই প্রেস কনফারেন্সের আয়োজন করতেছে, সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, এটার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই, এবং এই ক্লাবের যিনি ভারতবর্ষের সভাপতি তিনি উপস্থিত থাকবেন, তিনি সভাপতিত্ব করবেন সেই প্রোগ্রামের। এই যে তোরা সকাল সন্ধ্যা বলিস শেখ হাসিনাকে ফিরতে দেব না, আসতে দেব না, লাশ আসতে দেব না, এটা আসতে দেব না, সেটা আসতে দেব না, আবার যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ফিরবেন তখন তোরা বলতেছিস ফাঁসিতে ঝুলাবো, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, বর্ডার থেকে সরাসরি ফাঁসির মঞ্চে। ঠিক আছে না ভাই, মাইনা নিছি তো, ফাঁসিতে ঝোলা না, আগে আসতে দে, আগে আসুক। পাসপোর্টটাও তো দিবি না, দিবি ট্রাভেল পাস দিবি, দিবি না তো। তাহলে এই যে লম্বা লম্বা লেকচার মারিস, তোরা যে সকাল সন্ধ্যা মেয়াদ উত্তীর্ণ তোদের কথার মধ্য দিয়ে বোঝা যায়। বিরিয়ানি আলম বিএনপির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক, সুন্দর চমৎকার ভাবে স্পষ্ট ভাষায় বাংলা বললে আইকিউ সম্পন্ন হওয়া যায় না। তোর মতো তুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিস, দেখবো তোর কত জ্ঞান। একদিন না একদিন তোর সাথে টক শোতে সাক্ষাৎ হবে। উত্তেজিত হয়ে গেছি, তুই তুকারি করেছি, এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং এগুলা কোনো হুমকি ধামকি না, এগুলা কোনো হুঁশিয়ারি বার্তা না, এগুলা জাস্ট জানানোর জন্য বললাম যে সরকার পরিচালনা করছে টেপা তারেক, এরা প্রত্যেকেই মূর্খ, এদের কথার মধ্যে কোনো লাগাম নাই। এরা একজন আরেক কথা বলে, আরেকজন ঠিক পরক্ষণে আরেক কথা বলে। দেখবেন এরা সবাই বলতেছে শেখ হাসিনার বক্তব্য দেওয়া যাবে না, বক্তব্য প্রচার করলে গণমাধ্যমকে শাস্তির আওতায় না হবে, কারণ আদালতের নিষেধ আছে, তাই না? এখন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই চিফ প্রসিকিউটর কি বলতেছে দেখেন, বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাহলে এখন এই বিরিয়ানি শাহেদ আলম, এই কশা জায়েদ পররাষ্ট্র উপদেষ্টা, এছাড়াও আরো যারা যারা এই বক্তব্য প্রচারে বাধা দিয়েছে, গণমাধ্যমকে নিষেধাজ্ঞা দিয়েছে, বিশেষ করে শিলং সালাউদ্দিন, এদের কি করা উচিত এখন? আপনারাই সিদ্ধান্ত নেন। ওদের কথার উপরেই ওদের চিফ প্রসিকিউটর বলতেছে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সব ধরনের বক্তব্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিতে পারেন। শেখ হাসিনা তো বিদ্বেষমূলক বক্তব্য দেন নাই, উনি তো বলেন নাই দুমড়ে মুচড়ে ফেলবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ফাঁসিতে ঝোলাবো, এটা করবো সেইটা করবো, বলেন নাই তো। উনি তো বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, এইগুলা নিয়ে আলোচনা করবেন, এইগুলো নিয়ে কথা বলবেন,
পাশাপাশি উনি ভারত থেকে বাংলাদেশে ফেরার যে রোডম্যাপ, উনার নেতাকর্মীদেরকে নিয়ে ফিরবেন, এই ধরনের কথা বলবেন। সেখানে বিদ্বেষমূলক বক্তব্যর প্রশ্ন আসে না। শেখ হাসিনা কি একবার বলেছেন বিএনপিকে ফেলে দেবো, এইটা করবো সেটা করবো, গণ আন্দোলনের মুখে বিএনপি পালিয়ে যাবে? বলেছেন? বলেন নাই তো। তাহলে বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে হলো? সুতরাং বুঝতেই পারছেন, এদের প্রত্যেকটা অথর্ব, অশিক্ষিত, বর্বর, গান্ডু, মূর্খ। ভালো থাকবেন, পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আগামীকাল সবাইকে আমন্ত্রণ রইল, সন্ধ্যা 6:30 বাংলাদেশ টাইম। আপনারা সবাই আওয়ামী লীগের ফেসবুক পেজে চোখ রাখবেন। বঙ্গবন্ধু কন্যা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থক যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, আপনারা অবশ্যই অবশ্যই এই লাইভটা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এক জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে। রাজনীতি যে কোন দিকে যাচ্ছে, কার সঙ্গে কার শত্রুতা, কার সঙ্গে কার বন্ধুত্ব, কার সঙ্গে তার রাজনৈতিক জোট আছে, এবং এই মুহূর্তে সরকারের সঙ্গে দেশি এবং বিদেশি যে সকল শক্তির ধারক বাহক রয়েছে, তাদের সঙ্গে আসলে যে কেমন সম্পর্ক, এটা বোঝা যাচ্ছে না। শেখ হাসিনার জামানাতে 17 বছর বা 15 বছর রাজনীতি একটা সেই ছিল। সরকারের মধ্যে যারা খয়ের কাজ ছিলেন তাদেরকে চেনা যেত। শেখ হাসিনার পরিবারের মধ্যে, বিশেষ করে শেখ পরিবার, তাদেরকেও চেনা যেত। এরপর কতগুলো অলিগার ছিল, যেমন সালমান এফ রহমান, আনিসুল হক, এদের একটা অলিগার গ্রুপ। অন্যদিকে ধরুন এস আলম, তারপর সামিদ গ্রুপ, এদের সঙ্গে শাসক দলের কতিপয় রাজনৈতিক নেতাদের একটা অলিগার গ্রুপ। তোফায়েল সাহেব, আমর সাহেবদের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ, তাদের একটা গ্রুপ ছিল। আর অন্যদিকে সাবির হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ আবুল হোসেন, ওনাদের মতো মানুষ যারা, তাদের একটা বন্ধুত্বের একটা সার্কেল ছিল। এর বাইরে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপর বাহাউদ্দিন নাসিমের পর ধরুন মাহবুল আলম হানিফ, ওনাদের একটা গ্রুপ ছিল। এর বাইরে ধরুন আলাউদ্দিন নাসিম, তার নেতৃত্বে এক ধরনের আমলা গ্রুপ। আবু নাসের কামাল, তার গ্রুপ এক ধরনের আমলা গ্রুপ। উপদেষ্টাদের মধ্যে একটা গ্রুপ। মানে যার যার মতো করে সবাই কাজ করতেন, সবাই পাওয়ারফুল ছিলেন। কারো কারোর সঙ্গে শত্রুতা ছিল, কারো কারোর সঙ্গে আবার বন্ধুত্ব ছিল। এরকম আলাদা আলাদা গ্রুপ হয়ে কাজ করত। মন্ত্রী পরিষদে দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ ছিলেন, যাদের দাদা মন্ত্রী ছিলেন, বাবা মন্ত্রী ছিলেন, নিজেরা মন্ত্রী হয়েছিলেন। তারা এক ধরনের। আবার ধরুন একেবারে প্রথম জেনারেশনে এসে পলক শাহরিয়ারের মতো মন্ত্রী, মোহাম্মদ আরাফাতের মতো মন্ত্রী, তারাও ছিলেন। আর সর্বময় কর্তৃত্ব ছিল শেখ হাসিনার উপর। শেখ হাসিনাকে যারাই রাজি খুশি রাখতে পারতেন তারা কাজ করতেন, আর রাজি খুশি রাখতে না পারলে সেখানে কাজ হতো না। এখানে শেখ হাসিনার যে ক্ষমতা, এককভাবে তাকে ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচারী বলেন, মূলত সারা দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র, এমনকি পুতিন বা পল কাগামে কিংবা মুসোভিনি, উগান্ডার মুসোভিনি, তারা তাদের রাষ্ট্রের যে একক ক্ষমতা, ঠিক সেই একক ক্ষমতা অধিকারীর চাইতেও বেশি ক্ষমতা ছিল শেখ হাসিনার। ফলে কি হতো, প্রতিযোগিতা ছিল, কাজ হতো, মানুষ এক জায়গাতে ফেল করলে আরেক জায়গাতে যেত। যেমন ধরুন কোনো একটা কারণে সালমান এফ রহমানের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার কাউন্টার গ্রুপে যেত, কাজ আটকে থাকতো না। কিন্তু ইউনূস জামানাতে এসে একেবারে সে 18 কোটি মানুষের যে ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, কর্ম, বিভিন্ন নিয়োগ বদলি থেকে শুরু করে টেন্ডারবাজি, যা কিছু রয়েছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, এর যত ফাঁক ফোকর ছিল, সমস্ত ফাঁক ফোকর একেবারে বেশিরভাগ বন্ধ হয়ে গেল। একটা জায়গাতে কেন্দ্রীভূত হলো। না কেউ কাজ করে, না কেউ উপকার করে, না কেউ ক্ষতি করে, সবাই শুধু মপ করে। ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ট্যাক্স কালেকশন, বৈদেশিক সম্পর্ক, একেবারে সব কিছু এসে একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়ে গেল। সেটা হলো ডাস্টবিন, ময়লার ভাগাড়।
এর মধ্যে থেকে আর কিছু বের হলো না, যা সেখানে পড়ে সব ধ্বংস হয়ে যায়। যাই হোক, উনি চলে গেলেন। চলে যাওয়ার পর বর্তমান বিএনপি সরকার এলো। বিএনপি সরকারের মধ্যে দৃশ্যতে এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্থানীয় সরকার, এরা যারা চালাচ্ছেন প্রশাসক রূপে, রাজনৈতিক নিয়োগ তাদের সবারই। ফলে কি হলো, আমলাতন্ত্রের সঙ্গে, জনগণের সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক, সেই সম্পর্কটা তারা হচ্ছে না। তারা লাফাচ্ছেন, চেষ্টা করছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত হলে যে ধরনের একটা মোরাল ক্যারেজ থাকে, সেই ক্যারেজটা তাদের মধ্যে না থাকার কারণে স্থানীয় সরকারে আসলে কোনো উন্নয়ন হচ্ছে না। যা কিছু হচ্ছে ভাঙাচোরা, বস্তি উচ্ছেদ, তারপর প্রধানমন্ত্রী বলছেন এখানে খাল কাটো, এখানে লেক পরিষ্কার করো, এখানে ময়লার আবর্জনা দূর করো ইত্যাদি। খুব মানে যাকে বলা হয় একেবারে মলম লাগানোর মতো। অলনে সাইডে একটা ঘটনা ঘটছে, মলম লেগে যাচ্ছে। এখন বিএনপি সরকারের এই যে ভিতরের যে একটা সিন্ডিকেট বলেন, একটা বলয় বলেন, যেটা ইতিপূর্বে 2001 থেকে 2006 কিংবা 91 থেকে 96 সবসময় বিএনপির মধ্যেও কিন্তু এই বলয় ছিল। আব্দুল সামাদ আল্লাম তালুকদারকে কেন্দ্র করে একটা বলয়, খন্দকার দেলোয়ারকে কেন্দ্র করে একটা বলয়, এরপরে হাওয়া ভবনকে কেন্দ্র করে একটা বলয়, এরকম অসংখ্য, ধরেন 6 থেকে 7টি বলয় বিএনপির মধ্যে ছিল সবসময় থেকে। এখন আসলে কোনো বলয় নেই, সবাই শুধু সবাইকে হিংসে করছে। সালাউদ্দিন সাহেব মানে হিজ ওভার স্মার্ট ফেলো, কথা বলছেন চৌকুশ, তারপরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন, কিন্তু পারফরমেন্স করার জন্য তার যে নেটওয়ার্কটি দরকার, সেই নেটওয়ার্কটি না দলের মধ্যে আছে, তার নিজস্ব কোনো দলীয় মন্ত্রী, এমপি এরকম কোনো লোক নেই যারা সালাউদ্দিন সাহেবের জন্য, মানে ওই যে আগে যে আমাদের দেশে যে তথাকথিত সিন্ডিকেট থাকে, সেরকম সিন্ডিকেশন নেই। একই অবস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, একই অবস্থা শাহ আলমের, একই অবস্থা ধরুন শহীদুদ্দিন চৌধুরী, অ্যানির। এই কয়জন ধরুন সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার কারণে হোক, তাদেরকে মনে হয় যে তাদের কিছু পাওয়ার আছে, কিন্তু আলটিমেটলি সেই পাওয়ারগুলো এক্সারসাইজ করার জন্য আসলে তাদের কোনো রকম ওরকম সিন্ডিকেশন নেই। ফলে যার যার মন্ত্রণালয় তারা কেউ ভালো করতে পারছেন না। অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনার মতো না স্বৈরতান্ত্রিক হতে পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অথর্ব হতে পারছেন না, যাকে বলা হয় তার পিতার মতো এরকম একজন যুগান্তকারী নায়ক হতে পারছেন, বা এরশাদের মতো একজন সফল শাসক হতে পারছেন। তিনি প্রচুর দৃষ্টি আকর্ষণ করছেন, মিডিয়া অ্যাট্রাকশন করছেন, আর প্রতিদিন লোকজন আশ্চর্য হয় এরকম কাজ কত বেশি করা যায় সেইগুলো চেষ্টা করছেন। তার প্রেস টিম অসম্ভব দুর্বল, তার স্পিচ রাইটার আদৌ আছে কিনা আমি জানি না। এরপর তার কিচেন ক্যাবিনেটে যারা আছেন তাদেরকে আমি মানে কি বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নবীন, কাঁচা, গরিব এরকম মনে হয়। আর রাজনৈতিক যাকে বলা হয় তার যে একটা উপদেষ্টা মণ্ডলী থাকবে, কিংবা রাজনীতির একটা বন্ধু থাকবে, প্রবল শক্তিশালী একটা বিরোধী দল থাকবে, অথবা বন্ধু থাকবে, অথবা তাবেদার থাকবে, অথবা গৃহপালিত বিরোধী দল থাকবে, কোনো কিছুতেই একটা ধারাবাহিকতা, যেটাকে কনসিস্টেন্সি বলা হয়, সেটি নেই। ফলে আমরা বাইরে থেকে কোনো কিছু আন্দাজ করতে পারছি না, এবং রাজনীতিতে যখনই পরিণতি এবং ফলাফল এই দুটোর একটাও আপনি আন্দাজ করতে পারবেন না, তখনই সেখানে নানা রকম বিপর্যয় দেখা দেবে। তো এই যে ক্ষমতা আরোহণ করার 6 মাসের মধ্যে একটা সিঙ্গেল জায়গাতে তারা কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি, তারই ফলস্বরূপ জামাতের সাথে, এনসিপির সাথে তাদের যে সম্পর্ক, এটি সারা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে এই সম্পর্কটা কি
অহিনকল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, অভিনয়, নাকি আরো অনেক কিছু? এক পক্ষ বলার চেষ্টা করছে যে জামাত এবং এনসিপি তাদেরকে দিয়ে আসলে বিএনপি একটা সত্যিকার বিরোধী দল গঠন করে আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগের প্রয়োজন নেই এই জিনিসটা বোঝানোর জন্য একটা সত্যিকার রিয়াল বিরোধী দল হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো কথা। আর মাঠে ছেড়ে দেওয়ার জন্য তাদের কিছু মোটামুটি সংঘর্ষ লাগবে, সংঘাত লাগবে। এবং এটার যুক্তিস্বরূপ অনেকে বলার চেষ্টা করছেন যে এনসিপির অল্প কয়েকজন নেতা যাদেরকে জামাতের বি টিম বলা হয়, আগে যাদেরকে বলা হতো যে মিলিটারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যদি প্রিভিলেজ না দেয় তাহলে তারা 1 মিনিট টিকতে পারবে না। তো এখনও বলা হচ্ছে যে তারা হবিগঞ্জে গিয়ে যখন লাঞ্ছিত হলেন তখন তারা ভয় পেয়ে ঢাকা চলে আসবে, কিন্তু গাড়ি ভাঙলো, হাতে একটু আঘাত হলো, তারপর তারা গালাগালি করতে করতে গোলাপগঞ্জে গেল, সিলেটের গোলাপগঞ্জে গেল, জৈন্তাপুরে গেল এবং সেখানে গিয়ে সমাবেশ করলো ইত্যাদি ইত্যাদি। এটা হলো কি করে? নিঃসন্দেহে এদের যে অবস্থা পিছন দিক থেকে যদি একটা স্ট্রং, তাদের পিছনে যদি একটা শক্তি না থাকতো, সেই শক্তিটা অবশ্যই বিএনপি, অবশ্যই তারেক রহমান, অবশ্যই প্রধানমন্ত্রী, এবং তাদেরকে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে যা বেটা গালাগালি কর, আমরা এই কাজগুলো করব, একটু হাতে আঘাত লাগবে, সামান্য একটু রক্ত ঝরবে, কখনো কখনো কিছু ঘটনা ঘটবে, কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু হয়তো বিএনপির 5টা ছেলে ক্ষতিগ্রস্ত হবে, এনসিপির মধ্যে কারো হয়তো চোখ চলে যাবে বা কারো হয়তো হাত ক্ষতিগ্রস্ত হবে। এরকম অনেকে নানা রকম গল্প তৈরি করে বলার চেষ্টা করছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে এটা একটা সাজানো। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে মূলত জামাতের সঙ্গে আর এনসিপির সঙ্গে একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে। এখানে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা বুঝে গেছে যে জামাতের সঙ্গে একীভূত হওয়া এবং জামাতের সঙ্গে একত্রে রাজনীতি করা, তাদের সঙ্গে সেই রাজনৈতিক ঐক্য করে নির্বাচন করা এবং সংসদ পরিচালনা করা, এটা এনসিপির একটা বিরাট ভুল। তারা একথাও বুঝে গেছে বা সবাই বলছে যে ইউনূস সরকারের ক্ষমতার অংশগ্রহণ করা, উপদেষ্টা পরিষদে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকম যে কর্মকাণ্ডগুলো, এগুলো তাদের মারাত্মক ভুল ছিল। এখন এগুলো যে যতই বলুক না কেন, বাস্তবতা হলো যারা এই সমস্ত কথাবার্তা বলছেন এদের প্রায় সবার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, এদের সবার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, এবং গত 2 বছরে তাদের পোশাক আশাক, কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুতেই এতটা বিরক্তি যে জনগণ তাদেরকে আর ভালোবাসার চোখে, শ্রদ্ধার চোখে দেখে না। তারা কোথাও লাঞ্ছিত হলে, অপমানিত হলে জনগণ খুশি হয়, ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। তাদের যে কোনো দুর্ভোগ দুর্দশা দেখলে মানুষ হাসে। তাদের ফেসবুকে যে ফলোয়ারগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটাও অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো এই অবস্থা যখন চলছে তখন প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে বিএনপির যে সংঘাত হচ্ছে, যে বাকযুদ্ধ হচ্ছে, যে মুষ্টিযুদ্ধ হচ্ছে, এবং যে বিপর্যয় একটার পর একটা নেমে আসছে, ইতিমধ্যে মামলা মোকদ্দমাগুলো হয়ে গেছে। এখন এর পরিণতিতে এই দলটি, নব্য দলটি মারাত্মক বিপদে পড়বে। অনেকে হয়তো বলার চেষ্টা করছেন যে এইভাবে তো মানে মার খেতে খেতে অনেকে এমপি হয়ে গেছে, মার খেতে খেতে অনেকে মন্ত্রী হয়ে গেছে, অনেকে সচিব হয়ে গেছে, আর এরা আগামীতে মার খেতে খেতে প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটি সম্ভব নয়, এটি একেবারে সম্ভব নয়। আমাদের দেশে কাদের সিদ্দিকীর মতো মানুষ কম মার খাননি, মোস্তফা মহসিন মন্টুর মতো এরকম গ্র্যান্ড লিডার বাংলাদেশে ছিল না। এত দরদি, এত পাওয়ারফুল, এত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, সর্বগুণে গুণান্বিত বাংলাদেশে যে কয়জন নেতা সফল ছিলেন, তাদের মধ্যে শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর পরে শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, মোস্তফা মহসিন মন্টু, হেমায়েতুল্লাহ আরঙ্গ, এরকম কয়েকজন।
তো এই তারা নেতা, সেই নেতাদের মধ্যে সেই মোস্তফা মহসিন মন্টুর মতো মানুষ গণফোরাম করার পরে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মার খেয়েছেন। তারপর হেমায়েতুল্লাহ আরঙ্গ, যার হাতে বলতে গেলে শেখ হাসিনার নিরাপত্তা ছিল, ঢাকা শহরটা নিয়ন্ত্রণ করতেন সব সময়, সেই উনি যখন ভারতে ছিলেন তখন থেকে নিয়ন্ত্রণ করতেন পলিটিক্যালি। তো সেই মানুষটি কিন্তু আওয়ামী লীগে থাকতে পারেনি, বিএনপিতে চলে গেছে, বিএনপিতেও দাঁড়াতে পারেনি, কিন্তু তার আন্ডারওয়ার্ল্ড ছিল, যতদিন তিনি ছিলেন তার আন্ডারওয়ার্ল্ড ছিল, কিন্তু রাজনীতি করতে পারেনি। মোস্তফা মহসিন মন্টু যতদিন ছিলেন ততদিন আন্ডারওয়ার্ল্ড তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু রাজনীতি করতে পারেননি, রাজনীতি করতে পারেনি। তো এখন এনসিপি যারা আছে তাদের না আছে অর্থ, না আছে আন্ডারওয়ার্ল্ড, না আছে তাদের জনসমর্থন, কর্মী বান্ধবতা থেকে শুরু করে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, তার কোনো কিছু নাই। কিন্তু এর উপরে যেটা হয়ে গেছে সেটা হলো আঘাত, একটার পর একটা হাতুড়ির আঘাত, গদার আঘাত তাদের উপর আসছে। এবং সেই আঘাত যদি সাজানো হয়, এই সাজানো আঘাতেও তাদের পতন হতে পারে। এই আঘাত যদি সাজানো না হয়ে জেনুইন হয়, তাহলেও তাদের পতন হতে পারে। আর এই সমস্ত আঘাত সহ্য করে যে প্রতিকূল অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবেন, এইরকম রেকর্ড বাংলাদেশে, তারা তো দূরের কথা, অতীতে বাংলাদেশে কারোরই নাই। এই বাংলাদেশে কর্নেল তাহের, তারপর হাসানুল হক ইনু, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মানে কিংবদন্তি সব রাজনীতিবিদ, তারাও কিন্তু আঘাত সহ্য করে সাস্টেন করতে পারেননি। সেই তুলনায় এই নবীন যারা আছে তারাও পারবেন না। ফলে কি হলো, এই যে এখন সেটা সাজানো নাটক হোক কিংবা এটা সরাসরি কনফ্লিক্ট হোক, এটা বিএনপির সঙ্গে হোক, এটি আওয়ামী লীগের সঙ্গে হোক, এটি জামাতের সঙ্গে হোক, ডাজ নট ম্যাটার, কিন্তু এর দ্বারা এনসিপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই ক্ষতি থেকে তারা যে আবার ঘুরে দাঁড়াবে, ফিরে দাঁড়াবে, আপনি দেখেন কয়জন ছেলে আছে এনসিপির। মাসুদ, যাকে বলে মোংলা মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর নাহিদ ইসলাম, এই তো এই তিনজনের বাইরে আপনি আসিফ আহমদ, সজীব ভুঁইয়া ব্ল্যাক আউট, মাহফুজ ব্ল্যাক আউট, অন্যান্য যে সমস্ত আরও 10-12 জন যারা ছিলেন তারা আলটিমেটলি এনসিপি ছেড়ে চলে গেছেন। এখন এই যে মানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এই তো 4 জন, অনলি 4। এর বাইরে অন্য যারা আছে আমার তো কারো নাম মনে আসছে না। টেলিভিশনে আসছে, কথাবার্তা বলেন, সব কিছু আছে, কিন্তু তারা তো মাঠে রাজনীতি বন্য খুব, তাদের মুখের দিকে এখনো তাকালে মনে হয় যেন ইউনিভার্সিটিতে পড়ে, একেবারে নবীন কথাবার্তা বলছে। অনেকে হয়তো যাকে বলা হয় কিছু বলছেন না, কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি পাশাপাশি একটা ধমক দেন, একটা ধাক্কা দেন, একটা বাজে কথা বলেন, জাস্ট ওয়ান টাইম, একবারের জন্য, মুহূর্তের মধ্যে তাদের রাজনীতি একেবারে মুহূর্তের মধ্যে শেষ, দ্বিতীয়বার দাঁড়াতে পারবেন না। ফলে এই যে জুলাই মাস, মাত্র 2 বছরের মাথায় এসে এনসিপির উপরে যা কিছু হচ্ছে, এটি রীতিমতো রাজনীতির বালা, মুসিবত এবং গজবের মতো তাদের উপর আবর্তিত হয়েছে। চোখের সামনে একদল বিপ্লবী, একটি অভ্যুত্থানের নায়ক এবং মহানায়ক, কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ইতিহাস থেকে হারিয়ে যায়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি